আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সিরিজের আজকের পর্বে আমরা শিখব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের বাংলা প্রশ্ন সমাধানটা, নট সমাধান বাট অলসো এটাকে আমরা খুব বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে কোনটা কোন টপিক থেকে আসছে এবং তোমাদের সময় কোন টপিকগুলো থেকে আসবে ওই টপিকগুলো বিশ্লেষণ করে দেখাবো। কেমন? সো আমাদের 18-19 সেশনের বাংলা প্রশ্ন আমরা একটু প্রথম প্রশ্নের দিকে তাকাই। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মধ্যে দেশের শত্রু হলো। দেখো এটা আসছে কোন জায়গা থেকে? আমার পথ থেকে। এবং তুমি দেখবা বারংবারে আমার পথ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমার পথটা সব ভালো করে পড়তে হবে আমাদেরকে, জাস্ট বেশি না, কল্প একটা লাইন বারবার আসে। দেখবে কাজী নজরুল ইসলামের মধ্যে দেশের শত্রু কারা? যাদের মধ্যে মিথ্যার বেশতে, যারা প্রতারণা করেন, এরকম আছে না। যারা অন্যকে গুরু বলে না, এটাও না। যাদের মধ্যে আমিত্ব নেই, না এটা না। এটা হচ্ছে কি, এই যে যাদের মধ্যে মিথ্যা, যাদের মধ্যে মিথ্যা এরাই দেশের শত্রু। কারণ যাদের মধ্যে মিথ্যা এরা বাইরে ভয় পায়, যার কারণে সবাইকে এরা ভয় পায়, সবাইকে এরা নমনম করে চলে। এই কারণে এরাই কারা? এরাই হচ্ছে দেশের শত্রু। এরপর 2 নম্বরটা, মানুষের যখন পতন হতে থাকে 52 দিনগুলো থেকে, এটার কখনো তোমাদের সিলেবাসে ইনক্লুড হবে না। এরপর 3 নম্বরটা, সমিল প্রভাবের অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা কোনটা? দ্যাট মিনস অক্ষরবৃত্ত ছন্দ থেকে আসছে। মানে কোনটা অক্ষরবৃত্ত ছন্দ? তোমরা যারা যারা ভাইয়ের ছন্দ নির্ণয়ের টেকনিকের একটা ভিডিও আছে, একটা ক্লাস আছে ভাইয়ের পেড বেস অবশ্যই পাবা। যারা ইউটিউব থেকে দেখতে চাও শর্ট ভিডিওতে, ভাইয়ের এই আবু সুফিয়ান শরীফ ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখবা বাংলা শর্ট টেকনিকের ভিডিও আছে, ওখানে তোমার ছন্দ নির্ণয় করার শর্ট টেকনিক আছে, ওখান থেকে দেখে নেবে। কেমন? সো ওখানের মধ্যে ভাই শিখেছে অক্ষরবৃত্ত ছন্দটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি 1969 কবিতা। মানে এই ফেব্রুয়ারি 1969 তোমার অক্ষরবৃত্ত ছন্দ রচিত। ভাই টেকনিকটা ছিল তোমার ফেব্রুয়ারি মাসে নুরুল দিন, মানে নুরুল দিন, কিংবদন্তি নুরুল দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে। এই যে কিংবদন্তি মানে তোমার, আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তি নুরুল দিন মানে নুরুল দিন কথা মনে পড়ে যায়, ছবি মানে ছবি, এরপরে তোমার ফেব্রুয়ারি মাসে, তার মানে কি ফেব্রুয়ারি 1969। এই 4টা জিনিস তোমার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কেমন? তো এই জিনিসগুলা আমরা পড়বো। কেমন? আসলে এরপরে তোমার 4 নাম্বারটা, নিচের যেই শব্দতে স্বভাবতের মধ্যে, এখানে নত্য সত্য বিধান থেকে আসছে। স্বভাবতের মধ্যে কি আমি তোমাদেরকে বলি, স্বভাবতের মধ্যে হবে কোনটা? স্বভাবতের মধ্যে হবে দেখবা অলওয়েজ দেখবা রি র, হ্যাঁ এগুলো থাকলে কি এরপরে কি বসবে? রি র থাকলে তোমার মধ্যাহ্ন বসবে, রি র থাকলে মধ্যাহ্ন বসবে। এই জায়গাতে তোমার 4 নাম্বারটা হবে তোমার সি নাম্বারটা। কেমন? 4 নাম্বারটা হবে তোমার সি নাম্বারটা। আমি তবু একটু জাস্ট একটা জিনিস মিলে নিতেছি, আমার কাছে একটু টাইপিং মিস্টেক মনে হচ্ছে, সেটা না সরি, এই যে দেখছো একটু মিস্টেক হয়ে গেছে। দেখো একটু আমি তোমাদেরকে বলি, আমি একটু মিস্টেক করে ফেলছি। এটা অর্পণ দেওয়া আছে না, এটা অর্পণ হবে না। দেখছো এটা অর্পণ হবে না, এটা হবে তুন হবে। এবার আমি একটু বুঝাই বলি প্লিজ, এই জায়গাটা একটু বুঝো। বিশেষ করে যদি এই এমসিকিউটা বুঝো, তোমার মানে নত্যসত্য বিধান থেকে যেভাবে প্রশ্ন তুমি পারবা। জাস্ট আমি দেখো কীভাবে মিস্টেকটা করতে লাগছিলাম। দেখো প্রথম কথা হলো, আমরা জানি মধ্যাহ্ন বসে কোথায়? যেখানে তোমার র থাকবে, যেখানে তোমার রিকার থাকবে, যেখানে তোমার রেফ থাকবে, যেখানে তোমার মুদিনাস্য থাকবে। বেসিক্যালি এই যে র রি র মানে র রিকার রেফ মুদিনাস্য বা রফলা, এই জায়গাগুলোর মধ্যে কি থাকে? আমার মধ্যাহ্ন বসে। এটা হচ্ছে রুলসের মাধ্যমে। এখন দেখো এখানে আছে রেফ, এরপরে মধ্যাহ্ন বসে, স্বাভাবিক রুলসের কারণে বসছে। এখানে মদিনাস্য আছে, মদিনাস্যের পরে মধ্যাহ্ন বসে, এটা রুলসের কারণে বসছে। খিওর মতো, খিওরে বাংলা কি পায়? ক প্লাস মদিনাস্য, তাহলে মদিনাস্যের পরে মধ্যাহ্ন বসবে, এটা রুলসের কারণে বসছে। বাট এই যে তুন আছে না, এই তুনটা তুমি কিসে পাবো? বা ওই যে স্বভাবতই কিছু শব্দের মধ্যে মধ্যাহ্ন বসে, হ্যাঁ ওই যে চাণক্য মাণিক্য গণ লব বেনবিনা কঙ্কন কণিকা, ওই জায়গার মধ্যে তুমি এটা পাবা। কোনো রুলসের সাথে মিলে নেই, বাট স্বভাবের কারণে এটা বসছে। সো এই কারণে এটা হবে তোমার কি, দেখো কোনো রি নেই, র নাই, রেফ নেই, মদিনাস্য নেই, বাট মধ্যাহ্ন বসছে। এটাকেই বলে স্বভাবত তোমার মধ্যাহ্ন হয়। কেমন? এই জিনিসগুলো আমরা একটু ভালো করে পড়বো। এরপরে এই জিনিসটার একটাও, এগুলো কিনে আমাদের ফুল সিলেবাসের মধ্যেও নেই। আসলে যেই সম্পর্কটি বিসদৃশ, মানে এটা কোনটা সদৃশ নয়, মানে কোনটা কি সদৃশ নয় আর কি, মানে সমান্তরাল শব্দ নয় কোনটা। আসো প্রথম কথা হলো মৃগেন্দ্র কেশরী। মৃগেন্দ্র কিশোরী, যে আমরা বলি না কেশরী, যার প্রচুর ক্যাশ থাকে, কি সিংহ, তাহলে সিংহকে আমরা মৃগেন্দ্র বলি, কেশর, তাহলে এটা সমর্থক শব্দ। সবিতা তপন, সবিতা তপন হচ্ছে তোমার সূর্য সমর্থক শব্দ। কাঞ্চন সুবর্ণ, এগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে কাঞ্চন সুবর্ণ হচ্ছে তোমার সোনার সমর্থক, বুঝো সোনা, সোনার সমর্থক শব্দ। বাট তুমি এই বারেদ আর বারেদ, এই দুইটার মধ্যে আমি তোমাদেরকে বলি, যারা আমার ব্যাচে আছো তোমরা খুব ভালো করে জানো বিরোচনগুলো কীভাবে পড়ায়, বিরোচন টেকনিক তোমাদেরকে পড়াইছিলাম। এই যে বাড়ি আছে না, এই বাড়ি মানে কি? এই বাড়ি মানে হচ্ছে তোমার পানি। এই বাড়ি মানে কি? বাড়ি মানে হচ্ছে তোমার পানি। এখন দেখবো অলওয়েজ পানির শব্দের সাথে যদি তুমি ধি যুক্ত করো, তাহলে এটা হয়ে যাবে সমুদ্র। কি ধি যুক্ত করো, অথবা ধি যুক্ত করলে এটা কি হয়ে যাবে? সমুদ্র হয়ে যাবে। কি যুক্ত করলে? ধি যুক্ত করলে। তাহলে এই যে তোমার এই যে বাড়ি দি, তার মানে এটা কি? এটা হচ্ছে আমার সমুদ্র, এটা হচ্ছে আমার সমুদ্র। আর যদি তুমি যুক্ত করো, কি যুক্ত করো? দ যুক্ত করো অথবা দর যুক্ত করো। এই যেখানে দ যুক্ত করলে অলওয়েজ কি হবে? ম্যাঘ হবে। কি যুক্ত হবে? ম্যাঘ হবে। তাহলে এই বাড়িদ মানে হচ্ছে ম্যাঘ, আর বাড়িদি মানে হচ্ছে সমুদ্র, তাহলে এটা তার কখনো সমর্থক শব্দ হয় না। দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি বিসদৃশ। দেখতে তোমার কাছে মনে হয় দুইটাই সেম, বাট এটা বিসদৃশ। এখানে তোমার আনসারটা ভুল আছে, মিস্টেক হচ্ছে, এটা তোমার বাড়িদ এবং বাড়িদ হবে। এরপরে তোমার 7 নাম্বারটা সাপদ, শন প্লাস পদ। এখানে শন শব্দের অর্থ কি? শন শব্দের অর্থ আসো এখানে এটা হবে তোমার, এখানে আনসারটা মিস্টেক আছে, একটা বুঝে বলতেছি। দেখো শন শব্দের অর্থ কি? শন শব্দের অর্থ হচ্ছে তোমার কুকুর। শন শব্দের অর্থ কি? তুমি গুগলে পারলে সার্চ দাও, শন শব্দের অর্থ হচ্ছে তোমার কুকুর। আবার এই সারমেয়
সনমেয় শব্দের অর্থ হলো তোমার কি কুকুর, দ্যাট মিনস এই সন শব্দের অর্থ তোমার সারমেয় হবে, নট তোমার হিংস্র হবে। কেমন কোনো কোশ্চেন মার্কে হিংস্র থাকে, বাট এটা তোমার কি হবে সারমেয় হবে। আসো এরপরে একতারা শব্দটি যেই ভাষা থেকে এসেছে, এটা কোন ভাষা থেকে আসছে অলওয়েজ মাথায় রাখবা, বাদ্যযন্ত্র যেগুলো আছে একতারা দোতারা সেতারা এগুলো তোমার ফার্সি শব্দ থেকে আসছে। কোন শব্দ? ফার্সি শব্দ। এরপর তুমি 9 নম্বরটা হন্যমান শব্দের বিশেষণ ঘটনা, আসো খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমার পদ পরিবর্তন থেকে আসছে, পদ প্রকরণ পদ পরিবর্তন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তাহলে পদ পরিবর্তন মানে বিশেষের বিশেষণ কোনটা? তাহলে এই যে তোমার হন্যমান এটা বিশেষ্য, এটার বিশেষণ কোনটা? হনন। কেমন? আসো যার যার নিজ সহ নিজ সে দুর্মতি শূন্যস্থানে কি বসবে, এটা হচ্ছে গতি যার নিশ্চয়, এটা কোন জায়গা থেকে আসছে? এটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদের একদম লাস্ট নাম্বার লাইনটা একটু দেখবা, ওই লাইন থেকে এটা আসছে। তাহলে বিভীষণের প্রতি কবিতা লাইন লাইন থেকে প্রশ্ন, এটা হচ্ছে গতি যার নিষ্মতি নিজ সহ। কেমন? আসো আচ্ছা একটু মাঝে শর্ট করে বলি, তোমরা যারা যারা ভাইয়ের বাংলা অ্যাডমিশন পেজে যুক্ত হতে চাও, ভাইয়ের আবু সুফিয়ান পেজে মেসেজ দিতে পারো, বা তুমি যেখান থেকে ভিডিওটা দেখতেছো তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 699 টাকা ভাইয়ের গোটা অল ইউনিভার্সিটি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের গোটা বাংলা তোমার A to Z কমপ্লিট, আমার দায়িত্ব আমি করাবো ইনশাল্লাহ। ভাইয়ের অলরেডি রেকর্ডেড ব্যাচ আছে, যেই ব্যাচ থেকে বিগত ব্যাচ অল কমন পাইছে, তোমরা ওই ব্যাচের ক্লাসগুলো পাবা, নতুন করে আরও লাইভ ক্লাস সব পাবা, তোমার যা মন চায় করতে পারবো। কেমন? আসো এরপরে শোক দূর হয়েছে যার বাক্যটির সংক্ষিপ্ত রূপ, মানে এটা হচ্ছে এক কথা প্রকাশ করে আসছে, তাহলে এটাকে হবে বিতোষক হবে। এটাকে হবে আরেকটা জিনিস তোমাদেরকে শিখাই দিই, বিতোষক মানে শোক দূর হয়েছে, আর বিতকাম মানে যার কামনা দূর হয়েছে। তাহলে কাম মানে কি? যার কামনা দূর হয়েছে, মানে কামনা দূর হয়েছে যার, বা কামনা কমেছে যার, তাকে বলে বিতকাম। আর শোক কমেছে বা শোক দূর হয়েছে তাকে বলে বিতোষক। কেমন? এই জিনিসগুলো এক কথা প্রকাশ আমরা পড়বো। প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলে? অলওয়েজ মাথায় রাখবা, প্রত্যক্ষ বস্তুটি হয় তোমার উপমেয়, প্রত্যক্ষ বস্তুটি কি হয়? উপমেয়। আর পরোক্ষ যে বস্তুটা, পরোক্ষ বস্তু হচ্ছে কি, সরি এই যে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় তোমার উপমেয়, আর ওই যে পরোক্ষ যে বস্তুটা আছে এই পরোক্ষ বস্তুটিকে উপমান বলা হয়। এটাকে কি বলা হয়? উপমান বলা হয়। মনে করো তুমি আমারে কার লগে তুলনা করছো, আমার তুমি হাতের সাথে তুলনা করছো, আমার তুমি সিংহের সাথে তুলনা করছো, তাহলে আমি হচ্ছে প্রত্যক্ষ, আমি কি? আমি প্রত্যক্ষ, তার মানে আমি উপমেয়। আর তুমি এই যে পরোক্ষ মানে কি? দূরে যার সাথে তুলনা করছো সে হচ্ছে উপমান। কেমন? তাহলে প্রত্যক্ষ মানে উপমেয়, পরোক্ষ মানে উপমান, মানে যার সাথে তুলনা করে সে উপমান। আসো এরপরে 13-14 নম্বর অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়, এটা আমরা অনেকেই পারি না। দেখো একটু তোমাদেরকে আমি একটু বুঝে বলি, দেখো সুগন্ধ ফুল কখনো হয় না, সুগন্ধি ফুল হয়। এরপর তুমি বিষাদ মণ্ডিত কখনো হয় না, বিষাদ বিশিষ্ট হয়, বিষাদ বিশিষ্ট। সুনীল আকাশ হয় না, নীল আকাশ হয়। নীল আকাশ বললো, এখানে সুলাগান্ত কোনো যুক্তিকতা নেই, বাট সংযত বাক এটা হচ্ছে আমার শুদ্ধ শব্দ। কেমন? এক কথা তোমার সরি বাক্য শুদ্ধিকরণ বা অপপ্রয়োগ দৃষ্টান্তগুলো আমরা ভালো করে পড়বো। বাংলা বর্ণমালা ওই ওহ, এটা কোন, এটা কি? এটা কি তোমার মৌলিক ধ্বনি, এটা কি যৌগিক বর্ণ, এটা কি যৌগিক ধ্বনি নাকি দিলেখ? এটা হচ্ছে তোমার অলওয়েজ মাথায় রাখবা, এটা যৌগিক ধ্বনি না, এটা কি যৌগিক ধ্বনি, এটা হচ্ছে তোমার যৌগিক বর্ণ। এবং এই দুটিকে যৌগিক বর্ণের পাশাপাশি আরেকটা বলে যৌগিক স্বর জ্ঞাপক। যারা নোট করতেছে এটা একটু লিখে রাখো, এটা কি যৌগিক স্বর জ্ঞাপক বলা হয়, এটাকে যৌগিক স্বর জ্ঞাপক বলা হয়, অথবা এটাকে তোমার দ্বিস্বর বলা হয়। কি বলা হয়? এটাকে তোমার দ্বিস্বর বলা হয়। কেমন? একটু এগুলো একবার আসতে পারে। এবার আমি তোমাকে একটু ব্যাখ্যা দিচ্ছি এটা কীভাবে হয়েছে। আসো আমরা জানি যে যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি 25টা। এখন যৌগিক স্বরধ্বনি 25টা কীভাবে? মানে মৌলিক স্বরধ্বনিগুলো মিল্লা 25 ভাবে হইতে পারে, 25 ভাবে স্বরধ্বনি উচ্চারণ করতে পারে। যেমন ও আয়ের সাথে ই আই, আয়ের সাথে ও আও, এর সাথে ও এই, হ্যাঁ সরি এর সাথে রস্যি হবে এই, ইর সাথে ও ইও, ইর সাথে এই ইয়ে, এর সাথে আ এয়া। এরকম তোমার যৌগিক স্বরধ্বনি কয়ভাবে, মানে একটা মৌলিক ধ্বনি আরেকটা মৌলিক ধ্বনির সাথে মিশে যেটা, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কয়ভাবে হইতে পারে? 25 ভাবে হইতে পারে। এরকম করতে করতে তোমার অয়ের সাথে ই ওই, অয়ের সাথে ও ও, দেখো এই যে তুমি দেখো এভাবে মিলছে। এখন মিলের পরে দেখছি কিরে অয়ের সাথে রশ্মি ওই, কিরে ওই, ওই তো একটা বর্ণ রে, কিরে ওই তো একটা বর্ণ হয়ে যায়। আবার অয়ের সাথে ও মানে ও, কিরে ও তো একটা বর্ণ হয়ে যায়। এই জন্য এই দুইটা আলাদা করে যৌগিক স্বরবর্ণ বলা হয়। কেমন? আসো তাহলে এটা কয়টা? দুইটা। আই থিঙ্ক এটা তোমরা ক্লিয়ার। এরপর তোমার হচ্ছে তোমার এগুলো আমাদের এগুলো আমাদের আউট অফ সিলেবাস নাই, এই জন্য এগুলো হলুদ করে রাখছি। এরপর হচ্ছে তোমার এটা আমাদের আউট অফ সিলেবাস নাই বাদ। আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি, কষ্টি বেগমকে উদ্দেশ্য করে এই কথা বলেছিল কে? সিরাজ, লুৎফা, রাইসুল জোহাল নাকি আমিনা? এই দেখছো আমি তোমাদেরকে বারবার বলছিলাম কোনটা সিরাজের উক্তি, কোনটা লুৎফুন্নেসার উক্তি, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, দেখছো? সো এই জিনিসটি ভালো করে পড়বে। এটা কে বলছে আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি? এটা কে বলছে? ওই যে তোমার লুৎফুন্নেসা বলছিল, কষ্টি বেগম বলছিল যে আপনি যদি আমাদের শাশুড়ি খালা বা খালা শাশুড়ি, বাট আপনাকে আমরা মায়ের মতোই দেখি। এরপর তো এই দেখে এই যে লুৎফুন্নেসার যতগুলা ইনফরমেশন আছে ভাই তোমার এই জায়গায় দিয়ে দিছে। সিরাজউদ্দৌলার স্ত্রী, তার বিবাহ কত সালে? 1746 সালে তার বিবাহ হয়। আবার মাথায় রাখবা 1733 সালে জন্মগ্রহণ করে, জানো 1733 সালে জন্মগ্রহণ করে সিরাজ, এবং সে কত বছর বয়সে বিয়ে করে? 13 বছর বয়সে বিয়ে করে। কেমন? আসো মীর জিরিস খানের কন্যা মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন আমি চিরকাল হাতের পেটে চড়ে বেরিয়েছি, সে আমি কি করে গাধার পেটে চড়ে বেড়াবো। মানে যখন মিরন সিরাজউদ্দৌলার মৃত্যুর পর যখন মিরন জিজ্ঞেস করছে আমার বিয়ে করবো, তখন বলছে আমি তো এতদিন হাতের পেটে ছিলাম, এখন গাধার পেটে চড়বো। আসো এরপরে কি সিরাজকে বন্দি করে আনা হয় মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে আনা হয় কোথায়? ঢাকায়। 23 জন স্বামীর সাথে অজানায় বের হয়ে গেছিলেন সে। আসো
এই জিনিসগুলো থেকে পরীক্ষা আসতে পারে। এরপর তোমার দেখো ঠিক শব্দগুচ্ছ হলো আসে, এটা বানান থেকে প্রশ্ন আসে। প্রথম কথা হলো আমাদেরকে যেখানে ভুল দেবো ওখানে আমরা কাটিয়ে দেবো। প্রথম কথা হলো আশিস বানান ভুল, আশিস বানানো তোমার তালব্যস্য থাকে আর দন্তাস্য থাকে, এটা অলওয়েজ মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা বানান। ইতপূর্বে প থাকলে অলওয়েজ বানানটা ভুল, প থাকলে তো তোমার এটা হওয়ার কথা, এই বিষয়ের কথা, এটা ভুল। শাশুড়ি বানান ভুল। ইতপূর্বে বানানটা সম্ভবত সঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি। ইতপূর্বে বানানটা সঠিক থাকতে পারে, ইতপূর্ব বানান, ইতপূর্ব বানানটা সঠিক, ঠিক আছে, ইতপূর্ব বানানটা সঠিক। এর কারণ আমি তোমাকে বলি, মনে করো বানানটা ছিল এরকম, আমি জীবনেও ভুল বানা, দেখো ইত যোগ পূর্ব, ইত যোগ পূর্বে, হ্যাঁ আসো। এখন অলওয়েজ মাথায় রাখবা বিসর্গর পরে যদি ক খ প ফ তালব্যস্য দন্তাস্য এই জিনিসগুলো যদি থাকে তখন বিসর্গ থাকে না, বিসর্গের পরিবর্তে ঔকার হয়ে যায়। তো এখানে যেহেতু বিসর্গের পরে প আছে যার কারণে এটা ঔকার হয়ে গেছে, ইত পূর্ব, ওই যে ঔকার। এরপরে শাশুড়ি বানান ভুল, কারণ শাশুড়ির নিচে কখনো ব ফলা থাকে না, শ্বশুরের নিচে থাকে, বাট শাশুড়ির নিচে থাকে না। এমন একটা জিনিস আছে, সেটা কি, যেই জিনিসটা তোমার শ্বশুরের নিচে থাকে কিন্তু শাশুড়ির নিচে থাকে না, তোমরা যেটা ভাবছো সেটা নয়, সেটা হচ্ছে ব ফলা, যেটা তুমি শ্বশুর বানানের নিচে, তুমি শ্বশুরের নিচে ব ফলা আছে কিন্তু শাশুড়ির নিচে কিনে ব ফলা নাই, তাহলে এটা ভুল। এরপর তোমার এই জায়গাটা সায়ান্নটা এইভাবে আছে, সায়ান্নটা এইভাবে ছিল অপশনে, এটাও ভুল, সায়ান্ন বানান ভুল। এরপর তুমি বস্ম পুষ্পাঞ্জল দরিদ্রতা বানান ভুল, কখনো, কারণ এই যে এটা তোমার দরিদ্রতা মানে রফলা প্লাস তা কখনো একসাথে বসে না, কখনো একসাথে বসে না। কেমন আসো, দরিদ্রতা এই বানানটাও না, দরিদ্রতা দ্বারা একটু দেখতে নিচ্ছি, এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে, আমি একটু দেখে নিচ্ছি। 19 নাম্বার দরিদ্রতা, না দরিদ্রতা বানানটা হচ্ছে তোমার, না দরিদ্রতা বানানটা ঠিক আছে, ভুল হচ্ছে তোমার, দাঁড়া আমি দেখতেছি, অপশন ভুল বানান বস্ম পুষ্পাঞ্জলি বানানটা ভুল, হ্যাঁ পুষ্পাঞ্জলি ভুল, বস্ম ভুল। আসো একটু বলি, এটা এই যে আমার আসলে তোমার টাইপিং মিস্টেক হয়েছে এই জায়গাতে, এখানে অপশনে তোমার এই যে বস্ম বানানটা আমি যেভাবে লিখছি সেভাবে সঠিক, ব এই যে মদিনাস্য দিয়া ম, বাট অপশনে ছিল তোমার ব মুদ্ধাস্য ব কি দন্তাস্য, সো দন্তাস্য দিয়ে ভুল, একটা আর পুষ্পাঞ্জলিতে এখানে কি আছে, পুষ্পাঞ্জলিতে এখানে আছে দন্তাস্য, এটা ভুল, পুষ্পাঞ্জলিতে মধ্যাহ্নস্য হবে। কেমন আসো, তো এই জায়গাটা একটা ভুল আছে। সো তোমার সঠিক কোনটা, এখানেও বলেছে সঠিক হচ্ছে জাস্ট একটা সঠিক, সেটা হচ্ছে যে শিহরণ এই আর দারুণ আর দরুণ। এখন এই জায়গাটা তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখবা, রয়ের পরে মধ্যাহ্ন, কিন্তু এই দরুণ এখানে এটা রয়ের পরে মধ্যাহ্ন হয়, কিন্তু এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে, এটা নত্যবিধান সত্যবিধানের ক্লাস করলে বুঝতে পারবা। কেমন আসো, এখানে তোমার যে টাইপিং মিস্টেক মানে কোশ্চেন মানে এখানে ওয়ার্ড ভুল করে বানান দেওয়া আছে, বাট আমি শুদ্ধ করে লিখে ফেলছি, এই জন্য তোমার আমি কনফিউজ হয়ে গেছে। বাট দরিদ্রতা ঠিক আছে, অলওয়েজ মনে রাখবা, মানে তোমার রফলার সাথে তা হবে, এটা ঠিক। বাট যদি তুমি এই জায়গায় একটা দারিদ্রতা লেখো না, যদি তুমি আকার দাও তাহলে যদি তুমি আবার তা যুক্ত করো তাহলে ভুল হবে। আকার দিলে হবে তোমার কি দারিদ্র, এভাবে হবে। আর যদি আকার না দাও তাহলে হবে দরিদ্রতা, এটা বানানোর ক্লাসে আই থিঙ্ক তোমাদেরকে পড়াইছি, বা যারা বানানোর ক্লাস করছে তারা এগুলো পারার কথা। সব এরপর হচ্ছে তোমার শি ওয়ার্কস ইন বিউটি লাইক, এটা হচ্ছে তোমার একটা অনুবাদ থেকে প্রশ্ন আসছে, এই যে তোমাদের রিটেনের মধ্যে ডেফিনেটলি ট্রান্সলেশন লাগবে, সো এটা একটা এমসিকিউ তো দিয়ে দিছে, সো ট্রান্সলেশন আমাদেরকে ভালো করে পড়তে হবে। অর্থ থেকে নির্মেঘ নক্ষত্র রাতের মতো সৌন্দর্য, এটা ট্রান্সলেশন না পড়লে করে পারবা না, সো আমাদের বুঝে নিতে হবে, আমাদের ট্রান্সলেশন পড়তে হবে। মসজিদের প্রতি রহিমার অসংসল আস্থা যার সঙ্গে তোর, এই খুব গুরুত্বপূর্ণ, মানে মসজিদের প্রতি রহিমার আস্থাটা কিসের সাথে তুলনা করেছে, মানে রহিমা মসজিদকে কেমন বিশ্বাস করে, কেমন বলতো, তার বিশ্বাসটা ধ্রুব তারার মতো, আকাশের তারার যেমন আলো সত্য, যেমন স্পষ্ট, তেমনি রহিমা মসজিদের প্রতি স্পষ্ট বিশ্বাস থাকে, একদম তারার মতো, ধ্রুব তারার মতো তার প্রতি অনড় বিশ্বাস তার এতটাই বেশি। এরপর 22 নাম্বারটা কেমন, পরোক্ষ তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ, সিরাজকে হটানোর এই চক্রাণু সূত্রের সঙ্গে মিল রয়েছে যেই ভাগধারার, মানে তারা মনে মনে মন কলা খাইতে আছে আর কি, যে সিরাজরে তো হটাইবো, এর উপরে সিরাজরে হটানোর পরে কারে বসাইবো, গসিটি বেগমের যে ছেলে আছে তারা বসাবে, বলছে সে যদিও বসবে, বাট পরক্ষণে দেশ চালাবে কে, রাজবল্লভ। মানে ওইটা ওয়ান কাইন্ড অফ, মানে আমরা বলি না মাগো লোভ করতে করতে বেশি লোভী হয়ে গেছে, বেশি আশা করি, বেশি আশা ভালো না, এরকম। তো এটাকে বলা হচ্ছে তোমার কালনেমিল লঙ্কা ভাব, মানে বেশি গভীর চলে গেছে, বেশি প্রত্যাশা করে ফেলছে, বেশি লোভ করে ফেলছে, এগুলোকে বলে কালনেমিল লঙ্কা ভাগ। এরপরে ছেলেটি মাকে চিঠি লিখেছে, এই বাক্যে লিখেছে যে ধরনের ক্রিয়া। সব এই ক্রিয়া আমরা জানি যে তোমার কর্মের দিক থেকে ক্রিয়া 3 প্রকার, একটা হচ্ছে সকর্মক, একটা হচ্ছে অকর্মক, একটা হচ্ছে দ্বিকর্মক। সকর্মক মানে কি, কর্ম আছে, অকর্মক মানে কি কোনো কর্ম নয়, দ্বিকর্মক মানে কি দুইটা কর্ম আছে। এবার তুমি দেখো তো, ছেলেটি মাকে চিঠি লিখছে, তাহলে কাকে লিখছে, মাকে, একটা কর্ম, কি লিখছে, চিঠি লিখছে, দুইটা কর্ম, তাহলে এটাকে হবে দ্বিকর্মক হবে। কেমন, সো এই জিনিসগুলো আমাদেরকে পাঠতে হবে, ওকে ফাইন, এগুলো পদ প্রকরণ থেকে আসছে। বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ, লালসার উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্য। এটা হচ্ছে গ্রামবাসী সম্পর্কে, মাথায় রাখবা, বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ, এখানে কাদের কথা বলছে, এলাকাবাসী বা গ্রামবাসীদের কথা বলা হয়েছে। এখন এটা কি আত্মবিধ্বংসী ধর্মান্ধতা, হ্যাঁ আত্মবিধ্বংসী মানে নিজের ধ্বংস করে এরকম ধর্মান্ধতা, ডেফিনেটলি সঠিক।
বাট এটা কি কখনো বিশ্বাসের মধ্যে পড়ে? নো, কোনো বিশ্বাস না। এটা কি কোনো যুক্তির কথা? না। এটা কি কোনো অপরিসীম বিনয়? না, এগুলো সব বন্ডামি, এগুলো সব আত্মবিধ্বংসী ধর্মান্ধতা। তাহলে 24 কি হবে? ক নাম্বারটা হবে। আসো এরপরে এই যে তোমাদেরকে ভাই কর্ম ক্রিয়া বলছি, অত বাক্যে কর্মের উপস্থিতি অনুযায়ী ক্রিয়া 3 প্রকার। যেমন সকর্মক, এখানে সে ফুল তোলে, এখানে কর্ম আছে। আমি ভাত খাই, কি খাই? ভাত খাই, একটা কর্ম আছে, তাহলে সকর্মক। অকর্মক কোনো ক্রিয়া নাই। সে খায়, সে খায়, কি খেয়ে আসতে নাই। এরপরে সে ঘুমায়, কি ঘুমায়? এরকম কিছু হয় না। যেখানে কর্ম নাই এটা হচ্ছে অকর্মক। দ্বিকর্মক, যেখানে কি 2টা কর্ম আছে। সে তাকে ফুল দেয়, কাকে ফুল দেয়? তাকে। কি দেয়? ফুল দেয়। এরকম 2টা কর্ম পালে সেটা হচ্ছে দ্বিকর্মক। কেমন আসো? এরপরে নিচে বাংলা ব্যঞ্জন ভুলভাবে যুক্ত হয়েছে, মানে এটা হচ্ছে তোমার যুক্ত বর্ণ থেকে আসছে। দেখো ক্ষিয় মানে ক প্লাস মদিনাস ঠিক আছে, এরপরে ক্ষিয়র সাথে ম দিলে হ প্লাস ম ঠিক আছে, গিয় মানে জ প্লাস ইও ঠিক আছে। বাট ভুল আছে একটা, সেটা হচ্ছে এটা তোমরা অনেকে ধরতে পারো না। কীভাবে আমি তোমাকে বলি, এটা হচ্ছে তোমার এই যে আসে না তয়ের সাথে যখন এইভাবে থাকবে তখন সেটা হবে ত প্লাস ম, এটা কিন্তু ম। আর যদি এটা তোমরা যেটা ভাবতেছো তর সাথে দন্তান্ন থাকলে ত হয় এইভাবে, তয়ের নিচে এইভাবে বসে, এইভাবে বসে। কেমন? দন্তান্ন থাকলে এভাবে বসে, এটা অলওয়েজ মাথায় রাখবা। এই জন্য এটা হচ্ছে তোমার কি ভুলভাবে যুক্ত হয়েছে। ওকে ফেন, আসো। সো একটু তোমাদেরকে বলি, তোমরা যারা যারা ভাইয়ের ভার্সিটি অ্যাডমিশনের এতক্ষণ পর্যন্ত আসছো, এই ভিডিওর কমেন্ট বক্সে পুরো ইয়েটা দেওয়া আছে, কি বলে পুরো পিডিএফটা দেওয়া থাকবে, এবং তোমরা যেখান থেকে ভাইকে ফলো করতেছো, যদি ভাইয়ের বাংলা অ্যাডমিশন ব্যাচে যুক্ত থাকতে চাও, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এমসিকিউতে 15 মার্ক, রিটেনের 20 মার্ক, টোটাল 35 মার্কের দায়িত্ব ভাইয়ের উপর দিতে পারো। যারা সি ইউনিট আসছো, এই ইউনিট আসছো, তোমাদের এই ইউনিটের জন্য এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যারা গুচ্ছুত ভর্তি পরীক্ষা দেবে, তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও, অ্যাডমিশনের টোটাল বাংলার দায়িত্বটা ভাইয়ের উপর ছেড়ে দেয়। ইনশাল্লাহ ভাইয়ের ব্যাচের মধ্যে যুক্ত হয়ে যাও, ভর্তি চলতেছে। জাস্ট এই নাম্বারে বিকাশ বানাও, ওদের 699 টাকা সেন্ড মানি করি ভাইকে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা ভাইয়ের আবু সুফিয়ান ফেসবুক পেজে মেসেজ দিবা, বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। অথবা তুমি যদি এইচএসসির 26-27 হয়ে থাকো, ভাইদের এইচএসসির বাংলা ব্যাচে যুক্ত হওয়ার জন্য চাইলে টেক্সট করতে পারো, ভাইদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আগে থেকে চাইলে টেক্সট করতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়। পড়াশোনা করো, প্রশ্ন ব্যাংক সিরিজের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে। আল্লাহ হাফিজ।